নাহিদ রানার এক ওভারে ২৬ রান নিয়েছেন হাবিবুর রহমান সোহান। সে বিশ্লেষণ আমি একটু পরে যাচ্ছি, তার আগে তিনটা রেকর্ডের কথা বলি। বাংলাদেশের লিস্টে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে হাবিবুর রহমান সোহানের নাম আছে। বাংলাদেশের লিস্টে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডে হাবিবুর রহমান সোহানের নাম আছে। স্বীকৃত টি-20 ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ডেও হাবিবুর রহমান সোহানের নাম আছে। তিনটা দ্রুততম রেকর্ড বাংলাদেশের 25 বছর বা 26 বছরের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ক্রিকেট ইতিহাসে তিনটা রেকর্ডের তিনটা দ্রুততম জায়গাতেই হাবিবুর রহমান সোহানের নামটা আছে। আমি ওয়ানডে নিয়ে কোনো কথা বলছি না, ওয়ানডে ক্রিকেটের কথাটা বাদ দেন, কিন্তু এই হাবিবুর রহমান সোহানকে টি-20 ক্রিকেটে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের সঙ্গে ইন্টারন্যাশনাল ডেবু করাবেন না তো আসলে কবে করাবেন এবং কার সাথে করাবেন সেই প্রশ্নটা আমি আসলে করতেই পারি। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা। কারণটা হচ্ছে, অতীতে মেহেদি মারুফ পলি কিংবা নাজমুল মিলন বলি, এই প্লেয়ারদেরকে আসলে আমরা পরবর্তী সময় নষ্ট করেছি একটা কারণে, সেটা হচ্ছে আমাদের পঞ্চপাণ্ডবরা যেরকম পাকিস্তান বা ইন্ডিয়ার সঙ্গেও সিরিজে খেলতেন বা ইংল্যান্ডের সঙ্গেও সিরিজে খেলতেন, আবার তারা জিম্বাবুয়ের সঙ্গেও সিরিজে খেলতেন। উল্টো সাকিব আল হাসান যখন এরকম জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের সঙ্গে বা আফগানিস্তানের সঙ্গে ছুটি চাইতেন, আমরা তখন বলতাম যে আসলে তিনি দেশপ্রেমিক না, ক্রিকেটের চাইতে তার কাছে টাকাটা অনেক বেশি মাত্র ইম্পর্টেন্ট। কিন্তু এটা করে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে, যে সমস্ত প্লেয়াররা সত্যি কথা বলতে আমাদের সেকেন্ড টায়ার বা থার্ড টায়ারের প্লেয়াররা, যারা হয়তো বা একটা বিপিএল এ টি-20 খেলার পর তাদেরকে নেক্সট টি-20 ম্যাচ খেলার জন্য 1 বছর অপেক্ষা করতে হচ্ছে, এই ধরনের প্লেয়ারদেরকে আমরা গেম টাইম দেই নাই, গেম প্র্যাকটিস দেই নাই, এবং তারা পরবর্তী বছর গিয়ে আর ফর্মটা ধরে রাখতে পারেন নাই। এখন সোহানের কথা যদি আমি বলি, সোহান এমার্জিং এশিয়া কাপে ভালো উইকেট পেয়েছিলেন, সেই ভালো উইকেট পাওয়ার পরে সেখানে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছেন। অদম্য কাপে প্রায় একটা সেঞ্চুরি করে ফেলেছিলেন ফাইনাল ম্যাচে। কিন্তু এই সোহানকে নেক্সট টি-20 ম্যাচ খেলার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। এই 1 বছরের মধ্যে তার এখনকার ব্যাটিং বৈশিষ্ট্য নাও থাকতে পারে, কারণ ম্যাচ প্র্যাকটিস ওরকম ভাবে পাবেন না টি-20 ক্রিকেটের। বাংলাদেশের এ টিমের স্ট্রাকচারে টি-20 কোনো স্কেজুয়াল নাই। সামনে জিম্বাবুয়ে এ টিমের সঙ্গে বাংলাদেশের সিরিজ রয়েছে, বাংলাদেশ এ টিমের দেশের মাটিতে সেই জায়গাটা 4 দিনের ম্যাচ রয়েছে এবং ওয়ানডে রয়েছে, টি-20 নাই বলে আমি জানি। সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সিরিজ রয়েছে, সাউথ আফ্রিকার সিরিজে এ টিমের কথা বলছি, সেই জায়গাটা তো টেস্ট আছে এবং ওয়ানডে আছে, টি-20 নাই। টপ এন্ড টি-20 বাংলাদেশের খেলতে যাওয়ার কথা, কিন্তু সেখানে আসলে সেকেন্ড টায়ারের টিমগুলোই খেলে, সো ওইটাকে আমি ওইভাবে দেখছি না। সো টপ কোয়ালিটির টি-20 ক্রিকেট খেলার জায়গা তো আর সোহানের জন্য নাই। এখন এই সোহান লাস্ট অদম্য কাপে যে ফর্মটা তিনি ধরে রেখেছিলেন, সেই ফর্মটাকে তো তিনি দেখানোর কোনো জায়গা পাবেন না। সো এই সমস্ত প্লেয়ারদেরকে আলটিমেটলি আপনি যদি জিম্বাবুয়ের মতো সিরিজ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন জিম্বাবুয়ে টুরে বাংলাদেশ যাচ্ছে টি-20 সিরিজ খেলতে, ওইখানে যদি সোহানকে আপনি ডেবু না করান, কোথায় আপনি ডেবু করাবেন? দেখেন, ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এইভাবেই চলছে। আপনি যদি চিন্তা করেন অস্ট্রেলিয়া ঠিক এই মুহূর্তে জাস্ট আন্ডার-19 গ্রাজুয়েট একটা প্লেয়ারকে কিন্তু তাদের ওয়ানডে সেটআপের অংশ করেছে। কেন করেছে? বিষয়টা এরকম না তাকে দিয়ে ওয়ার্ল্ড কাপ খেলাবে, বাট তাকে রেডি করছে। অলিভার পিক আমরা দেখেছি, যদিও তিনি খুব একটা ভালো খেলতে পারেন নাই, মানে এই ভিডিও যতক্ষণ পর্যন্ত করছি ততক্ষণ পর্যন্ত যদিও খুব একটা ভালো করতে পারেন নাই, কিন্তু তাকে কিন্তু এই সেটআপে নেওয়া হয়েছে, তিনি কিন্তু এই সেটআপে খেলছেন, এটা একটা বিষয়। জেকব বেথেলের কথা যদি চিন্তা করেন, জেকব বেথেল বিষয়টা এরকম না যে হাজার হাজার রান করেছিলেন, বাট তার পটেনশিয়াল ছিল, সেই অনুযায়ী তাকে প্রথমে ইন্ডিয়া টুরে পাঠানো হয়েছে, তাকে ন্যাশনাল টিমের অন্তর্ভুক্ত করা হয়েছে। রচিন রবীন্দ্রের কথা যদি চিন্তা করেন, রচিন রবীন্দ্রকে কিন্তু 19-20 সালের দিকেই এরকম বাংলাদেশের মাটিতে বা সাবকন্টিনেন্টে ট্যুর করিয়ে তারপর তাদেরকে এরকম প্রমিনেন্ট করা হয়েছে, যেটা 23 বিশ্বকাপে গিয়ে তার কাছ থেকে আমরা একটা একদম তিনি দলের মেইন পার্ট হয়ে গেছেন। কিন্তু এটার জন্য তো ওই প্লেয়ারদেরকে সার্কিটে বা সিস্টেমে আগে নিয়ে আসতে হয়। ভাবা সূর্যবংশী ইন্ডিয়ার সামনে ন্যাশনাল টিমে ডেবিউ করে ফেলবে। একটা সত্যি কথা বলি, বিপিএল এর উইকেট যদি আইপিএল এর মতো হতো, একেবারে ভাইভাব সূর্যবংশীর মতো না হোক, হাবিবুর রহমান সোহান তার কাছাকাছি মাপের ইনিংস তিনি খেলতেন, তার কাছাকাছি মাপের কনসিস্টেন্ট ইনিংস তিনি খেলতেন বিপিএল এর মঞ্চে। কিন্তু আমরা জানি যে এই বছরের বিপিএল এর উইকেট তো আসলে আরো মোটামুটি খারাপ অবস্থা ছিল, কারণ সিলেটে একটা মাঠে খেলা হয়েছে। ঠিক এরপরে যখন মিরপুরে অদম্য কাপ হয়েছে, উইকেট ভালো দেখা গেছে, ওইখানে কিন্তু হাবিবুর রহমান সোহান তার সামর্থ্যের প্রমাণটা রেখেছেন। আমরা দেখেছি ফাইনাল ম্যাচে তো প্রায় ম্যাচ জিতিয়ে ফেলেছিলেন, মানে আরেকটু সেঞ্চুরি মেরে ফেলতেন যদি মুস্তাফিজের ওই ওভারটায় চার্জ করতে না যাইতেন। কাতারে ভালো উইকেট ছিল, সেই জায়গাটায় তিনি সবচাইতে কম বলে সেঞ্চুরি মারা রেকর্ড করেছেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। সো আমার কথাটা ওই জায়গাটাতে, যে এই যে প্লেয়ারদের সামর্থ্য আছে, এই সামর্থ্যটা তো 1 বছর পর নাও থাকতে পারে যদি ম্যাচ প্র্যাকটিসটা না থাকে। তো আলটিমেটলি যেহেতু এ টিমের সিরিজটাও নাই, সো হাবিবুর রহমান সোহানকে আপনি যদি জিম্বাবুয়ের সঙ্গে ডেবিউটা না করান, তাইলে পরে এই প্লেয়ারটাও আলটিমেটলি আমরা পরবর্তী সময় মেহেদি মারুফদের মতো এর কাছ থেকে আমরা কোনো পটেনশিয়াল জায়গা পাবো না। একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে অভিষেক শর্মাকে যেই সিরিজটাতে জিম্বাবুয়ের এগেইনস্টে ডেবিউ করা ইন্ডিয়া, অভিষেক শর্মাকে ডেবিউ করা যে সিরিজটাতে শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, ওই সিরিজের প্রথম ম্যাচটা ইন্ডিয়া হেরেছিল জিম্বাবুয়ের সঙ্গে। আপনি স্কোর কার্ডটা আবার লক্ষ্য করে দেখেন, স্কোর কার্ডটা আমি আপনাকে হাইলাইট করে দেখাই।
অভিষেক শর্মার ডেবিউ সিরিজটাতে প্রথম ম্যাচটা জিম্বাবুয়ের সঙ্গে ইন্ডিয়া হেরেছে, শুভমান গিলকে ক্যাপ্টেন্সি করানো হয়েছে। এখন হেরেছে, তাতে কি ইন্ডিয়ার খুব যায় এসেছে? ইন্ডিয়া ক্রিকেট কি ধ্বংস হয়ে গেছে? ইন্ডিয়ার ক্রিকেট কি পড়ে গেছে? আমরা এই ভয়টা কেন পাই? জিম্বাবুয়ের সঙ্গে হারা যাবে না, এটা দর্শকরা অনেক প্রেসার দিতে পারে, কিন্তু একটা ক্রিকেট বোর্ড, সিলেকশন প্যানেল, তাদেরকে প্রফেশনালি চিন্তা করতে হয়, তাদেরকে ইনভেস্ট করতে হয়, সেই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া ওই ম্যাচটা হেরেছে, দে ওয়ান্ট মাইন্ড, তারা ওটা চিন্তাই করে নাই। তারা চিন্তা করছে আমার অভিষেক শর্মাকে সেটেল করা উচিত টিমের মধ্যে, আমি ওইভাবে গ্রুম আপ করবো, ওইভাবে গ্রুম আপ করেছে। বাংলাদেশের এমন একটা স্ট্রাকচার যেখানে আসলে এ টিমের খেলা নিয়মিতভাবে থাকে না, এবং টি-20 তো আসলে আরো থাকে না নিয়মিতভাবে। সো ওই জায়গাটায় আপনাকে ন্যাশনাল টিমে এইরকম সিরিজগুলো যখন আপনি জিম্বাবুয়ের সঙ্গে খেলছেন, তখনই কিন্তু আপনার এই প্লেয়ারদেরকে আসলে ডেবিউ করাতে হবে। আমি টি-20-র কথা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট ওয়ান ডে। সোহান যতই লিস্টে ক্রিকেটে, মানে 50 ওভারের ফরম্যাটে সোহান যতই রান করুক, আমি বলবো যে সোহানের এখনো ওয়ানডে ক্রিকেট খেলার ইন্টারন্যাশনাল লেভেলে পটেনশিয়ালিটি হয় নাই, বাট টি-20 ক্রিকেট ছোট দৈর্ঘ্যের খেলা, 30-40 রান অনেক রান, সোহানের সেই ক্যাপাসিটি আছে ইনিশিয়ালি প্রথম পাওয়ার প্লেতে অপোনেন্ট টিমকে লন্ডভন্ড করে দেয়, এবং এটার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। আমি তো বলবো টি-20 সিরিজটা লিটন কুমার দাসেরই ক্যাপ্টেন্সি করার দরকার নাই, ইউ হ্যাভ টু সার্চ ফর নিউ ক্যাপ্টেন। সাইফ হাসানকে দিয়ে আপনি ক্যাপ্টেন্সি করান জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজ। আমি অস্ট্রেলিয়ার সিরিজের কথা বলছি না, জিম্বাবুয়ে সিরিজের কথা বলছি। আপনি সাইফ হাসানকে দিয়ে ওই সিরিজ ক্যাপ্টেন্সি করাবেন। লিটন কুমার দাস সেই সময় দরকার হলে এলপিএল খেলতে যাবে, ওই সময়টা সাইফ হাসানের ক্যাপ্টেন্সিতে এই প্লেয়ারদেরকে, রিপন মন্ডল, আলিস আল ইসলাম, হাবিবুর রহমান সোহান, দরকার হলে যদি আপনি জিসান আলমকে আনতে চান সেটা জিসান আলমকে আনতে পারেন, বাট আমার মনে হয় হাবিবুর রহমান সোহান ডিজার্ভস মোর, কারণ লাস্ট এমার্জিং এশিয়া কাপে, কিংবা আমি যদি চিন্তা করি যে লাস্ট অদম্য কাপে তার একটা বড় পারফরমেন্সের জায়গা ছিল। সো এভাবেই আসলে পরিকল্পনাগুলো করতে হয়, বা এভাবেই সেই চিন্তাটা করতে হয়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবারে আমি একটু বিশ্লেষণের জায়গাটায় যাই। আজকে যখন 26 রান নিয়েছেন হাবিবুর রহমান সোহান নাহিদ রানাকে 26 রান নেওয়া নট এ ম্যাটার অফ জব। এখন একদিন 26 রান দিয়েছেন, দ্যাট ডাজ নট মিন নাহিদ রানা খারাপ বোলার হয়ে গেছেন। আমার কাছে সোহানের একটা বিষয় ভালো লেগেছে, প্রথম দুইটা বল যে মার খেয়েছেন নাহিদ রানা, এই দুইটা বল বাজে বল ছিল। এটা সোহান মাইন্ড করুক বা যাই করুক, বাজে বল ছিল। নাহিদ রানার ওইটা স্টক লেন্থের জায়গা না, নাহিদ রানার লেন্থ আরেকটু পেছনে, এত সামনে না। তবে আমার কাছে ভালো লেগেছে, আমি এক্সপেক্ট করছিলাম সোহান যখন ব্যাটিং করছিল ওই জায়গায় বল পিচ করে সোহান মিড উইকেটে ঘোরাবে, কিন্তু সোহান মিড উইকেটে ঘোরায় নাই। সোহান তার বেসটাকে ঠিক রেখে এক্সট্রা কভার দিয়ে খেলেছে। দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ, সোহান দিস ইজ নট ভেরি মাচ, যেটাকে আমি বলি যে ইউজুয়াল হাবিবুর রহমান সোহান, যেটা নিয়ে আসলে অনেক বেশি মাত্রায় বকাঝকা দেওয়া হয় যে এই ক্রস ব্যাটেড ঘোরাবে, মিড উইকেট দিয়ে খেলবে, সেটা করে নাই, এক্সট্রা কভার দিয়ে খেলেছে। সো দ্যাটস আ সাইন অফ প্রোগ্রেস। সোহান এটা নিয়ে কাজ করেছে, এক্সট্রা কভার দিয়ে খেলেছে, অফসাইড দিয়ে খেলেছে। তবে সোহান যেই মারটা শর্ট অফ দ্য লেন্থে ক্যালিপসো স্টাইলে যে একটা পুল শট করলো, ইট ওয়াজ আ জেম অফ আ শট। নাহিদ রানাকে ওই পেসের বলে, বিশেষ করে নাহিদ রানার বল পিচে পড়ার পর পেস খুব বেশি ডিক্রিজ করে না, এইরকম পেসের বল ক্যালিপসো স্টাইলে ওইভাবে পুল শট করা, দ্যাট ওয়াজ সামথিং এলস। এটা ভালো শট ছিল। এই শটটা আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে খুবই পছন্দ হয়েছে। আর বাদ বাকি যেটা আমি বললাম যে প্রথম দুইটা বল ওই দুইটা মারারি বল ছিল। তবে সোহানের বৈশিষ্ট্যের জায়গাটা আমি যেটা বলবো সেটা হচ্ছে সোহান এই বলগুলোকে নর্মালি মিড উইকেটে ঘোরা, সোহান সেটাকে এক্সট্রা কভার দিয়ে খেলেছে। এইটা একটা সাইন অফ প্রোগ্রেস আমার কাছে মনে হয়েছে। সোহানের পুল শটে অ্যাকুরেসি বেড়েছে, পুল শট ভালো করেছে। আজকের দিনটাতে যতগুলো আমি বল দেখেছি, পুল শট খুব ভালো দেখেছে, তাসকিনের বল খুব ভালো দেখছিলেন হাবিবুর রহমান সোহান। সো আমার কাছে এটা একটা ব্যক্তিগত মতামতের জায়গা, সেটা হচ্ছে সামনে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের টি-20 সিরিজ রয়েছে জিম্বাবুয়ের মাটিতে। আপনি যদি রিপন মন্ডল, আলিস আল ইসলাম, হাবিবুর রহমান সোহান এই প্লেয়ারদেরকে না খেলান, সাইফ হাসানের ক্যাপ্টেন্সি এবিলিটি যদি সেখানে আপনি পরীক্ষা না করেন, তাইলে পরে তো আসলে মানে দেশের ক্রিকেট ওইভাবে আগাবে না। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা, যে এই জায়গাগুলোতে দৃশ্যমান পরিবর্তনটা অবশ্যই মানসিকতার পরিবর্তনটা আমাদের জরুরি। জিম্বাবুয়ের সঙ্গে হারলে আমাদের যে জাত চলে যাবে, বিষয়টা সেরকম না। ইন্ডিয়াও জিম্বাবুয়ের সঙ্গে হেরেছিল, ইন্ডিয়ার জাত চলে যায় না। ইন্ডিয়ান ক্রিকেট উল্টো ইনভেস্টমেন্টের কারণে আরো অনেক দূর এগিয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।